আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের মধ্যে এরকম খুব কম মানুষই আছি আমরা যারা লাইফে কখনো খুসখুসে বিরক্তিকর কাশি অথবা নাকের অ্যালার্জি, যেটা হাঁচি হয় অথবা নাক বন্ধ হয়ে থাকা, এই সমস্যাগুলো ফেস করি নাই। লাইফে অনেক সময়ই অনেকেই সেটা শীত অথবা বর্ষা অথবা কোনো ধুলাবালি অথবা ঠান্ডায় এক্সপোজার হয়ে এই সমস্যাগুলোয় আমরা ফেস করে থাকি। তো আমাদের কাছে যখন এইসব পেশেন্টরা আসেন তখন অধিকাংশ পেশেন্টে দেখা যায় 1 সপ্তাহ বা 2 সপ্তাহ থেকে সেরকম একটা বিরক্তিকর খুসখুসে কাশি, নাকে সর্দি অথবা নাক বন্ধ হয়ে থাকা, তার মাথা ভারী হয়ে থাকা, গায়ে জ্বর জ্বর ভাব থাকা, এসব নিয়ে আসে। সে অলরেডি দেখা যাচ্ছে যে ঘরোয়া রেমেডি যেগুলো আছে আমরা বলি যে সে হয়তো গরম পানি খাচ্ছে, আদা, লেবু, মধু এগুলো খাচ্ছে। কখনো দেখা যায় পেশেন্ট বাজার থেকে কিনে ফেক্সোফেনাডিন, মন্টেলুকাস্ট, কফ সিরাপ এসব ওষুধও খাচ্ছে, তারপরও তার কাশি ভালো হচ্ছে না। ইভেন এই কাশি এতই বিরক্তিকর, কখনো কখনো দেখা যাচ্ছে যে সাথে কাশতে কাশতে তার রাত্রে ঘুমাতে পর্যন্ত পারতেছে না। কখনো দেখা যায় তার বুক, পেট সব ব্যথা হয়ে যায়। তো আমাদের কাছে আসার পরে তখন আমরা কি করি? যেসব পেশেন্ট যখন এই বিরক্তিকর ব্যাপারগুলো নিয়ে আসে, আমরা প্রথমেই পেশেন্টের এই যে খুসখুসে বিরক্তিকর কাশি বা অ্যালার্জিক কাশি, নাক বন্ধ হয়ে থাকা হাঁচি, এটা একটা কারণ খোঁজার চেষ্টা করি। আসলে দেখা যায় অনেক সময় অনেক কারণ পাওয়া যায়। কখনো কখনো দেখা যায় যে পেশেন্টের হয়তো সে অনেক বেশি ঠান্ডা পানি বা ঠান্ডা ওয়েদার বা কোনো ঠান্ডা কিছুতে বা এসিতে অনেকক্ষণ থাকে, এরকম একটা ঠান্ডার এক্সপোজার হিস্ট্রি থাকে। কখনো কখনো দেখা যাচ্ছে যে এসব পেশেন্টদের একটা ভাইরাল ইনফেকশন, হয়তো সিম্পলি ঠান্ডা কোল্ড কফ, হালকা জ্বর, গায়ে এরকম ভাইরাল ইনফেকশন ছিল, তার জ্বরটা ভালো হয়ে গেছে বাট কাশিটা ভালো হচ্ছে না, এই বিরক্তিকর কাশি তার লেগেই আছে। এই যে একটা পোস্ট ভাইরাল কফ, অনেক সময় দেখা যাচ্ছে যে তার হয়তো সর্দি লেগে সাইনাসের ইনফেকশন হয়ে তার নাক বন্ধ হয়েছিল, এখন ওই নাক বন্ধ হয়ে যাওয়া বা সর্দি লাগা, মাথা ভার ভার এই অবস্থাটা কিছুটা কমেছে, বাট তার গলার মধ্যে খুসখুস করে বারবার সে কাশতেছে। তো এই যে কাশি, কখনো কখনো পেশেন্ট দেখা যাচ্ছে যে তার অনেক বেশি অ্যাসিডিটি থাকে, সে অ্যাসিডিটি থেকে তার অনেক বেশি অ্যাসিডিটি উপরের দিকে জার্ড হয়, যেটা আমরা বলি, এই জার্ড হয়ে তার গলার মধ্যে খুসখুস করে তার কাশি ভালো হচ্ছে না। কখনো আবার দেখা যাচ্ছে যে কারো বাসায় হয়তো বিড়াল বা পাখি বা কবুতর এসব জিনিস আছে, তো এসব জিনিসের সংস্পর্শে সে রেগুলার থাকতেছে, তার কাশি ভালো হচ্ছে না। তো এরকম আমরা কিছু কারণ খোঁজার ট্রাই করি যে আসলে তার স্পেসিফিকলি তার এই কাশির পেছনে কোনো অ্যালার্জিক অথবা অন্য কোনো কারণ আছে কিনা। বেশিরভাগ ক্ষেত্রে আমরা পেশেন্টকে আশ্বস্ত করতে পারি এই কাশিগুলো আসলে খুব বেশি ক্ষতিকর না, যে এই পাশ কাশিগুলো, অ্যালার্জিক কাশিগুলো তার জীবনঘাতী অথবা তার বড় কোনো বুকের ক্ষতি হবে এরকম না। সে অলরেডি তার ঘরের যে পদ্ধতিগুলো কাশি কমানোর সেগুলো সে ব্যবহার করেছে। তারপরও আমরা একটু আবারও স্মরণ করে দিতে চাই, এইসব কাশি সবচেয়ে সহজ বা প্রথম ট্রিটমেন্টটা হলো যে আপনার কি কারণে কাশি হচ্ছে, যদি এটা আপনি আইডেন্টিফাই করতে পারেন। আমরা যে কারণগুলো বললাম, যে ঘরে বাইরে অনেক কারণ, কারো হয়তো ঘরে সে অতিরিক্ত ঠান্ডা এক্সপোজার হচ্ছে, দেখা যাচ্ছে যে সে ঘরের ঠান্ডা ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পানি খাচ্ছে, তার অতিরিক্ত সোয়েটিং হয়ে গায়ে ঘাম জমতেছে, এখান থেকে কাশি হচ্ছে। কখনো আমাদের মা বোনদের রান্নাঘরে তার এক্সস্ট ফ্যান থাকে না, সে অতিরিক্ত ঘামাচ্ছে, ওখানে তার কাশি হচ্ছে। কখনো আলমারি থেকে সে জামা কাপড় বের করতেছে, এই জামা কাপড়ের যে একটা ডাস্ট অ্যালার্জি, এটা থেকে তার কাশি হচ্ছে। আর ওই যেটা বললাম যে বাসায় যদি কারো বিড়াল, কবুতর, কোনো পাখি থাকে, সেটা থেকে কাশি হচ্ছে। তো আমাদের ঘরের প্রথমেই পরামর্শ হলো এই ঘরের যে কোনো কিছু যে আইডেন্টিফায়াবল কোনো সোর্স থাকে তাহলে সেটাকে অ্যাভয়েড করা। অবশ্যই যখন বাইরে যাবে সে, বাইরেও কিছু সোর্স থাকে, হয়তো অতিরিক্ত ধুলাবালির রাস্তা, সে ধুলাবালির রাস্তা অ্যাভয়েড করবে অথবা সে মাস্ক ইউজ করতে হবে। এটা খুব ম্যান্ডেটরি একটা ব্যাপার, যে যার কাশি এরকম, সে বেশি স্মোকি এরিয়া, ডাস্টি এরিয়া এগুলো সে অ্যাভয়েড করবে। তারপরও একটা ব্যাপার থাকে যে আমরা এরপরও সে এত কিছু অ্যাভয়েড করার পরেও সে যদি একটু ঘরে, যেটা আমরা আগেই সে ইউজ করেছে বা করবে, যে গরম পানি দিয়ে গার্গেল করা, মুখে একটু লবঙ্গ, আদা রাখা, গরম চা খাওয়া, এই জিনিসগুলো সে করতে পারে, এতে একটা সুদিং এফেক্ট হবে, তার কাশি হয়তো গলা খুসখুসটা ভাবটা কম থাকবে। কখনো কখনো কিছু ড্রাগ আছে যেটা আমরা আগেই পেশেন্টকে ইউজ করছে অথবা না ইউজ করলে আমরা এটা পেশেন্টকে সাজেশন বা ঘরেই ইউজ করতে পারে। যেরকম সে ঠান্ডার জন্য সে ফেক্সোফেনাডিন বা মন্টেলুকাস্ট এই ড্রাগ খেতে পারে। কখনো বাজারে অনেক রকমের কফ সিরাপ আছে, এই সিরাপগুলো অনেক সময় কফ সাপ্রেসেন্ট বা কিছু যদি কফ জমা থাকে বুকের মধ্যে, অনেক সময় সেগুলো তরল করে উঠিয়ে দিতে হেল্প করে, এগুলো সে ব্যবহার করতে পারে। এত কিছু ব্যবহার করার পরেও হয়তো অনেক সময় তারপরও তার কাশি ভালো হচ্ছে না, সে আমাদের কাছে যখন আসবে
তখন আমরা কি করি আসলে? ওই যে আমরা বললাম এর কারণ আইডেন্টিফাই করার ট্রাই করি। কারণ যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে ওই কারণটাকে আমরা তখন চিকিৎসার আওতায় আনি। তবে কারণ আইডেন্টিফিকেশন ছাড়াও তখন আমাদের দেখতে হয় যে আসলে এই কাশির সাথে এই শুষ্ক কাশি বা যেটা আমরা নাকের অ্যালার্জি যেটা আমরা ডিসকাস করতেছিলাম যে এর সাথে তার কোনো রিস্ক ফ্যাক্টর না অনেকটা যে কোনো সাইন আছে কিনা, ডেঞ্জার সাইন আছে কিনা সেটাকে আমরা আইডেন্টিফাই ট্রাই করি। অনেক সময় দেখা যাচ্ছে যে কাশির সাথে তার যদি কফ প্রোডাকশন হওয়া শুরু হয়, সে ৫-৭ দিন থেকে শুষ্ক কাশি বাট এখন তার কফ যাচ্ছে এবং কফটা অনেক সময় ইয়েলোইশ যে হলুদ হয়ে যাচ্ছে কফটা। দ্যাট মিনস এটা ইন্ডিকেট করে তার একটা আন্ডারলাইনিং হয়তো ইনফেকশন আছে। কখনো যদি এই কাশির সাথে তার কোনো ব্লাড যায় তাহলে অবশ্যই একটা ডেঞ্জার সাইন, তাকে যোগাযোগ করতে হবে ফিজিশিয়ানের সাথে। কখনো এই কাশির সাথে তার যদি জ্বর থেকে যায়, বুকে ব্যথা, যেটা আমরা কাশতে কাশতে ব্যথা না, অনেক সময় বুকের একটা জায়গায় তার ব্যথা হয় বা তীব্র ব্যথা হয়, শ্বাস নিলে জোরে শ্বাস নিলে সে ব্যথা হয়, তাহলে অবশ্যই ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করতে হবে। কাশিটা যদি দেখা যায় ২ সপ্তাহ বেশি হয়ে যাচ্ছে বা কোনোভাবে ভালো হচ্ছে না, তখন তাকে কিন্তু ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করতে হবে। তখন আমরা কি করি? ওই যে বললাম তখন আমরা এই অ্যালার্জিক কাশি নাকি এটার সাথে আন্ডারলাইনিং কোনো আরো কোনো কজ আছে, কোনো ইনফেকশন আছে, কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন, কোনো নিউমোনিয়া অথবা দেখা যাচ্ছে কখনো আপনার টিউবারকুলোসিস বা অন্য কোনো ইনফেকশন আছে কিনা এটা আইডেন্টিফাই করার ট্রাই করি। কার কোনো হয়তো নতুন করে কারো অ্যাজমা বা কোনো কিছু শুরু হচ্ছে কিনা এটা আইডেন্টিফাই ট্রাই করি। তখন আমরা দেখা যাচ্ছে যে পেশেন্টকে একটা বুকের এক্স-রে করাতে পারি যে ইনফেকশন আইডেন্টিফিকেশনের জন্য। কখনো তার কফ স্পুটাম যেটা বের হয় কফটা, ওই কফটা পরীক্ষা করে দেখতে পারি ওখানে কোনো জীবাণু আছে কিনা। কখনো আমরা স্পাইরোমেট্রি করি, যেটা স্পাইরোমেট্রি করে তার অ্যাজমা আছে কিনা এটা আমরা আইডেন্টিফাই করার ট্রাই করি। তো এভাবে তখন আমরা আইডেন্টিফিকেশনের উপর জোর দেই যে এরকম কোনো কিছুই নাই যে তার কফ নাই, তার ইনফেকশন নাই, তার অ্যাজমা নাই, অথবা দেখা যাচ্ছে যে তার কোনো টিউবারকুলোসিস বা এই খারাপ যে ডিসগুলো আমরা চিন্তা করি এগুলো নাই। দেখা যায় যদি এই কাশিটা আমরা পিওরলি চিন্তা করি যে অ্যালার্জিক কাশি তার হচ্ছে, তাহলে অনেক সময় কিন্তু পেশেন্ট আইডেন্টিফাই করতে পারে না আসলে কোন জিনিসটা সে অ্যালার্জিক। সে কি কোনো ঘরোয়া কোনো জিনিস অ্যালার্জিক, নাকি বাইরের কোনো অ্যালার্জিক, নাকি কোনো তার ফুড অ্যালার্জি বা কিছু অ্যালার্জি আছে। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় অ্যালার্জিক প্যানেল টেস্ট করতে পেশেন্টদের সাজেশন করি যে আপনারা অন্তত আইডেন্টিফিকেশন, এটা ব্লাড নিয়ে সহজেই করা যায়। ব্লাড থেকে তার 250-250টা সাবস্টান্সের উপরে আমরা যদি বের করতে পারি তার এই জিনিসে অ্যালার্জিক আছে, তাহলে হয়তো ওই জিনিসে অ্যাভয়েড করতে পারে, তাহলে হয়তো কাশি থেকে মুক্তি পেতে পারে। কখনো আমরা দেখা যাচ্ছে যে তার এই কাশির সাথে যে আমরা যেটা বলতেছিলাম যে সাইনাসের ইনফেকশন, নাক বন্ধ হয়ে থাকা, ওইটার জন্য আমরা নেজাল স্প্রে ইউজ করতে পারি, তখন এটার থেকে এসে একটা রেমেডি পেতে পারে। তো সবকিছুর পরে তার এই যে আমরা একটা কারণ আইডেন্টিফিকেশন করে ট্রিটমেন্টের আওতায় তাকে নিয়ে আসা, এটাকে আমরা যখন কাশি ভালো হবে না, ১-২ সপ্তাহ থেকে যাবে, অনেক বেশি কষ্ট হবে, ওইটাকে আমরা তখন মূল টার্গেট করি যে আসলে কাশির কোনো কারণ আছে কিনা। তারপরেও একটা ফ্যাক্টর থাকে, আমরা সবসময় পেশেন্টকে হেলদি লাইফস্টাইলের ব্যাপারে আমরা পরামর্শ দিই যে আপনি সুন্দর লাইফস্টাইল ফলো করেন, আপনি ধুলাবালি ঠান্ডা এরিয়া চলেন, কেউ যদি স্মোক করে স্মোকিং হ্যাবিটটা ত্যাগ করেন। তো এরকম একটা সুন্দর হেলদি লাইফস্টাইল ফলো করতে পারলে এসব ঠান্ডা, কাশি, অ্যালার্জি, সেটা হোক শীতকালে, সেটা হোক বর্ষাকালে, অবশ্যই আপনার এড়িয়ে থাকতে পারবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।